আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নবম-দশম গণিত বিষয়ের প্রথম অধ্যায় থেকে পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটি অনেক বেশিরভাগ পরীক্ষায় আসে এই অধ্যায় থেকে, সেটি হলো যে অম্লজ সংখ্যার প্রমাণ। এই অম্লজ সংখ্যার প্রমাণ বলতে এখানে অনেকগুলো সংখ্যাই আসতে পারে, √2, √3, √5, √6, √7, √8, √10, √11, √12, √13, অনেক। এই প্রমাণটা আমরা শিখব। এই প্রমাণটা সলভ করার জন্য, এই প্রমাণটা প্রমাণ করার জন্য আমাদের কিছু বেসিক জ্ঞান রাখতে হবে। সেই বেসিক ধারণাটা যেটা আমাদের রাখতে হবে যে মূলত আসলে অম্লজ সংখ্যার প্রমাণ করতে গেলে আমাদের মূলদ সংখ্যার একটা ধারণা থাকা লাগবে। তো মূলদ সংখ্যার ধারণা এটা আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে যখন আলোচনা করব তখন ডিটেলসে জানতে পারবো। এখন আমরা শুধু এতটুকু জানবো যে সকল পূর্ণ সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা। কিছু কিছু ভগ্নাংশ মূলদ সংখ্যা এবং কিছু কিছু ভগ্নাংশ অমূলদ সংখ্যা। সমস্যাটা ওখানেই, পূর্ণ সংখ্যা হলে নিঃসন্দেহে সেটা মূলদ সংখ্যা আমরা বলে দিতে পারবো, কিন্তু যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ে যাই যে এটা কি মূলদের মধ্যে পড়বে না অমূলদের মধ্যে পড়বে। যাই হোক, আমরা প্রথমেই এই প্রমাণটার জন্য আমি এখানে √5 একটি অমূলদ সংখ্যা, এটার প্রমাণটা আমি দেখাবো। √5 একটি অমূলদ সংখ্যা, এই প্রমাণটার জন্য আমি যা বলছিলাম যে আমাদের প্রথমে আমি যা বলেছিলাম যে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। তার মানে আমরা খেয়াল করব যে √5 একটি পূর্ণ সংখ্যা কিনা। রুটের ভিতরে যে সংখ্যাটা থাকে সেটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে নিঃসন্দেহে সেটা পূর্ণ সংখ্যা হবে। এখন পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বুঝি আমরা? 1 square is equal to 1, 2 square is equal to 4, 3 square is equal to 9, 4 square is equal to 16। এগুলো আমরা সবাই জানি যে এই 1 এর স্কোয়ার 1, এই 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 2 এর স্কোয়ার 4, এই 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। 3 এর স্কোয়ার হচ্ছে 9, 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। √এর ভিতরে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা নিঃসন্দেহে মূলদ সংখ্যা। তো আমরা প্রথমেই ফাইন্ডিংস করব যে আমাদের √এর ভিতরে যে সংখ্যাটা দেওয়া আছে 5, সেটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। তো আমরা খেয়াল করে দেখতেই পাচ্ছি যে এটা পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে এটা মূলদ সংখ্যা হবে না। সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সেই দৃষ্টিকোণ থেকে এটা মূলদ সংখ্যা হবে না। তার মানে এটা ভগ্নাংশ নিঃসন্দেহে। এখন এটা যে ভগ্নাংশ, সমস্যাটা হচ্ছে কিছু কিছু ভগ্নাংশ মূলদ সংখ্যা আর কিছু কিছু ভগ্নাংশ অমূলদ সংখ্যা। এখন এই √5কে কি আমরা মূলদ বলতে পারবো নাকি অমূলদ বলবো, সেটার ডিসকাশনে এবার আমি যাব। আমি ধরেই নিব যে √5 একটি মূলদ সংখ্যা। √5 একটি মূলদ সংখ্যা। যদি √5 মূলদ সংখ্যা হয় তাহলে √5কে আমরা লিখতে পারবো √5 is equal to a/b। কিছু শর্ত সাপেক্ষে এটা আমরা লিখতে পারবো, যেখানে a আর b পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং b > 1। b এর মানটা অবশ্যই 1 এর চেয়ে বড় হবে এবং a আর b পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হবে। সেই শর্তে √5কে আমরা মূলদ সংখ্যা ধরে নিয়েছি। এখন আমাদের হয়তো সহমৌলিক স্বাভাবিক সংখ্যা নিয়ে কারো কনফিউশন থাকতে পারে। স্বাভাবিক সংখ্যা, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। 0 অপেক্ষা বড় সকল পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। 0 অপেক্ষা বড় সকল পূর্ণ সংখ্যাই স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8
1 2 3 4 5 6 7 8 এগুলি সবগুলি স্বাভাবিক সংখ্যা। এখন এখানে বলা হয়েছে a বাই b ধরে নেওয়া হয়েছে, আরও বলা হয়েছে সহমৌলিক। সহমৌলিক বলতে a আর b সহমৌলিক হবে। সহমৌলিক সংখ্যা হচ্ছে কোনো দুটো সংখ্যার মধ্যে যদি কোনো সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক না থাকে। বিষয়টা যদি আমি ক্লিয়ার করি, 2 এর গুণনীয়কগুলো আমরা জানি 2 × 1, 3 এর গুণনীয়ক হচ্ছে 3 × 1। এই দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নাই, সেজন্য এরা পরস্পর সহমৌলিক সংখ্যা। তার মানে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা যদি এটা হয় এবং b এর মানটা অবশ্যই 1 এর চেয়ে বড় হবে। 1 এর চেয়ে বড় হওয়ার একটা কারণ আছে, এটা b এর মান যদি 1 বসিয়ে দিই আমরা, তাহলে এর যে কোনো মানের জন্য এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। আর আমরা জানি যে পূর্ণ সংখ্যাও এক ধরনের মূলদ সংখ্যা, কিন্তু আমরা শুরুতেই ডিসকাস করে নিয়েছিলাম যে এটা পূর্ণ সংখ্যা হবে না। যাই হোক, আমরা এটা মূলদ সংখ্যা ধরে নিয়ে আমরা সামনের দিকে অ্যাডভান্স হব। পরের লাইন, উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দেই, √5² is equal to a/b whole square বা 5 is equal to a² divided by b²। উভয় পক্ষকে যদি আমরা b দ্বারা গুণ করে দেই, 5b is equal to a² by b। আমরা উভয় পক্ষকে b দ্বারা গুণ করে দিলাম। এখন আমরা এটা ধরে নিয়েছিলাম, এটার থেকে আমরা একটা ইকুয়েশনে পৌঁছালাম, যেখানে আমরা লিখলাম 5b is equal to a² by b। b এর মানটা আমরা বলেছিলাম 1 অপেক্ষা বড়। আরও বলেছিলাম a ও b পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। এখন b এর মান 1 অপেক্ষা বড়, ইচ্ছা করলে b এর মান আমি 2 বসাতে পারি। b এর মান যদি 2 বসাই, তাহলে 5 × 2, এই মানটা পাবো হচ্ছে 10। তখন এর মান তখন আমি 3 বসাতে পারি। যদি 3 বসাই, 3² is equal to 9। তার মানে তখন এটা হবে 9/10। b এর মানটা যদি আমি 2 বসাই, তাহলে এটা পাবো হচ্ছে আমি 5b পাবো হচ্ছে 10। আর এখানে b এর মান 2, এর মান যদি 3 বসাই, তাহলে আমরা পাবো 9/10। প্রশ্ন হচ্ছে যে স্যার 2 আর 3 কেন বসাবো, অন্য কোনো সংখ্যা বসাতে পারবো না? হ্যাঁ পারবো, আমরা 3 4 বসাতে পারবো, 4 5 বসাতে পারবো, 2 5 বসাতে পারবো। কিন্তু মান বসানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো ক্রমেই সহমৌলিক নয় এমন দুটো সংখ্যা এখানে বসানো যাবে না, কারণ আমরা শুরুতেই কন্ডিশনে বলে নিয়েছিলাম যারা সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, এবং সেই শর্ত অনুযায়ী আমরা a এবং b এর যে কোনো মানই বসাই না কেন ওই শর্ত মেনে। আবার খেয়াল রাখতে হবে b এর মান 1 এর চেয়ে বড় বসাতে হবে। এই শর্ত সাপেক্ষে a ও b এর যে কোনো মানই আমরা বসাই না কেন, আমরা 5b একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। b এর মান 2 বসালে 10, 3 বসালে 15, 4 বসালে 20, সবগুলোই পূর্ণ সংখ্যা। তার মানে আমরা বুঝতে পারতেছি যে 5 স্পষ্টত 5b একটি পূর্ণ সংখ্যা। কিন্তু এই সমীকরণের ডান পক্ষে যদি আমরা মানগুলো বসিয়ে আমরা দেখতে পাচ্ছি a² by b পূর্ণ সংখ্যা নয়, যেটা আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখালাম। b এর মান 2 বসালে এটা 10 হয়, b এর মান 2, আর a এর মান তখন আমরা 3 বসাতে পারবো, 4 বসাতে পারবো না, কারণ 2 আর 4 সহমৌলিক সংখ্যা নয়। b এর মান 2, এর মান যদি 3 বসাই, 1 বসাই, 5 বসাই, 7 বসাই, যাই বসাই না কেন এটা একটা ভগ্নাংশ হয়, তার মানে এটা পূর্ণ সংখ্যা না। একটা সমীকরণকে আমি সমান বললাম, সমান সেটার বাম পক্ষ পূর্ণ সংখ্যা আর ডান পাশে ভগ্নাংশ সংখ্যা, এটা তো আসলে সম্ভব না। কোনো ক্রমেই একটা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সম্ভব না, কিন্তু সেই অসম্ভবটাকেই আমরা এখানে সম্ভব বলে লিখে নিয়েছি। তার মানে আমরা এটা যা লিখেছি এটা আমরা ভুল লিখেছি। এটা ভুল লিখেছি মানে এটা আমরা যেখান থেকে এই হিসাবটা আমরা নিয়ে এসেছি সেই হিসাবটা আমরা ভুল করেছি। তার মানে এটাকে যে আমরা একটা মূলদ সংখ্যা ধরে নিয়েছি, এই আমাদের মূলদ সংখ্যা ধরে নেওয়াটা ভুল। তার মানে আমরা বলতে পারবো এটা মূলদ সংখ্যা হতে পারবে না, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। এই কথাটুকুই এখন আমাদের এখানে একটু গুছিয়ে লিখতে হবে। স্পষ্টত 5b একটি পূর্ণ সংখ্যা, কিন্তু a² by b পূর্ণ সংখ্যা নয়। এখানে কারণ হিসাবে এই যে যা লেখা ছিল
এ ও বি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং বি গ্রেটার দেন 1। এই অংশটুকু এখানে আবার রিপিট করতে হবে, কারণ এ ও বি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং বি গ্রেটার দেন 1। সুতরাং 5b, আমি উপরের অংশটুকু মুছে ফেলি। সুতরাং 5b এবং a স্কোয়ার বাই বি সমান হতে পারে না, অর্থাৎ √5 সমান a বাই বি গ্রহণযোগ্য নয়। আর √5 সমান a বাই বি গ্রহণযোগ্য নয়, এই কথাটার অর্থই আমরা বলতে পারছি যে √5 মূলদ হতে পারে না। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। এভাবে √2 একটি অমূলদ সংখ্যা, √6, √7, √10, √11, √12, এভাবে অসংখ্য সংখ্যাকে অমূলদ সংখ্যা হিসেবে প্রমাণ করা যায়। এরকমটাই পরীক্ষায় আসে। আমি আশা করছি এই ধরনের প্রশ্নে তোমাদের আর ভুল হবে না। কিন্তু এখানে আমি 2 নম্বর প্রশ্ন দিয়ে আরও একটি প্রশ্ন এখানে লিখে রেখেছি, সেটা হলো 3 + √5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। এবছর 2020 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা যখন টেস্ট পরীক্ষা দিয়েছিল তখন অনেকগুলো স্কুলে এই প্রশ্নটা এসেছিল, অনেকগুলো স্কুলের মডেল পরীক্ষায়ও এই প্রশ্নটা এসেছিল, 3 + √5 একটি অমূলদ সংখ্যা। সমস্যা হচ্ছে শিক্ষার্থীরা যখন এই প্রশ্নটার অ্যান্সার করেছে তখন ওই আগের প্রশ্নটার সাথে এটা রিলেট করতে পারেনি, যার কারণে সঠিক অ্যান্সারটা তারা লিখতে পারেনি। অনেকে অ্যান্সার করেছে এইভাবে যে অমূলদ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যোগ করলে সেটা একটা অমূলদ সংখ্যা, সুতরাং 3 + √5 একটা অমূলদ সংখ্যা। খেয়াল করো যে এই প্রশ্নের পূর্ণ মার্কস হচ্ছে 4 নম্বর পাওয়া যাবে। 4 মার্কস পাওয়ার জন্য কেউ যদি এই একটা লাইন লিখে যে আমরা জানি √5 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা যোগ করলে সেটাও অমূলদ সংখ্যা, সুতরাং 3 + √5 একটি অমূলদ সংখ্যা, আসলে মার্কস পাওয়া যাবে না। পরীক্ষায় টোটাল মার্কস যদি খুব কম পেয়ে থাকে সেক্ষেত্রে হয়তো সে 1-2 পেতে পারে পাস করানোর জন্য, আদারওয়াইজ মার্কস পাওয়া যাবে না। তো এটার প্রমাণ নিয়েও আমি একটু ডিসকাস করব। এটাকেও আমরা একই রকমভাবে ধরে নিব যে 3 + √5, আমি এখন ডিটেলস আর লিখছি না, এটাকেও আমি ধরে নেব যে 3 + √5 একটি মূলদ সংখ্যা বাই বি ধরে নিব, যেখানে এর আগে আমরা যা লিখেছিলাম এ বি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং বি গ্রেটার দেন 1, আগের মতোই। এরপরে আমরা এখানে √5 রেখে বাম পাশ থেকে 3টাকে ডান পাশে ট্রান্সফার করে দিব। আমরা যদি বর্গ করে দিই √5 স্কোয়ার ইজ ইকুয়াল টু a বাই বি হোল স্কোয়ার a বাই বি মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারবো 5 ইজ ইকুয়াল টু a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বাই বি ইন্টু 3 + 3 স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 5 ইজ ইকুয়াল টু, লসাগু যদি করে দিই আমরা a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার। এখন এই হিসাবটা থেকে আমরা লিখতে পারছি 5 ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার ডিভাইড বাই b স্কোয়ার। আগের মতো উভয় পক্ষকে যদি b দ্বারা গুণ করে দেই 5b ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 6ab 9b স্কোয়ার ডিভাইড বাই b দ্বারা গুণ করে।
ঠিক এই পর্যন্ত সলভ করার পরে এবার যদি আমরা চেক করে দেখি বি এর যে কোনো মান যদি আমরা বসাই, 2 বসালে 10 পূর্ণ সংখ্যা, 3 বসালে 15 পূর্ণ সংখ্যা, বাট এই পাশে যদি আমরা মান বসাই, সে বি এর মান আমরা 2 বসালাম, এর মান আমরা 3 বসালাম, এর মান 3 বসালে উপরে আমরা পাচ্ছি 9, বি 3 এ বি এর মান 2, 6 আর 6 36, বি এর মান 2 4 36, তার মানে আমরা পাচ্ছি 9/2। এভাবে যে কোনো সংখ্যা বসিয়েই আমরা চেক করে দেখলে আমরা খেয়াল করব 5 একটি পূর্ণ সংখ্যা, বাট এটা পূর্ণ সংখ্যা নয়। জাস্ট প্রথম প্রমাণটার জন্য আমরা যেভাবে লিখেছি ঠিক একই রকমভাবে বাকি অংশটুকু আমরা লিখে দিব, তাহলেই আমাদের এই প্রমাণের কাজটা কমপ্লিট হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।